কিছুক্ষণ ফুপিয়ে হেঁচকি তুলে ছায়া আপনা আপনি ঘুমিয়ে যায়। এক কোণা মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে সে। নির্জন ফোন বের করে কাজ করছিল। পাশে থাকা রমণীকে ঘুমিয়ে যেতে দেখে ফোনটা বন্ধ করে পকেটে রেখে ছায়াকে নিজের কাঁধের ওপর নিয়ে আসে নির্জন। মেয়েটা ঘুমের মাঝে খুবই মিষ্টি একটা স্নোরি এর শব্দ করে, যা শুনতে বেশ ভালোই শোনায়। নির্জন একজন বিচক্ষণ মেজর। চারিদিকে তাকালে পরিস্থিতি সম্পর্কে তার ধারণা এমনি হয়ে যায়। তবে হঠাৎ করে এমন একটা ক্লাস 10-এর বাচ্চার মতো কাজ কিভাবে করলো, সব কথা মাহিমা চৌধুরী বসে বসে ভাবছিলেন। তিনি তার ভাবনা ব্যস্ত এমন সময় তার কোলে থাকা 3 বছরের নাতনি বলে উঠল, নান, আমার দুটো মাম্মি এসেছে বাসায়, আমি অনেক খুশি। নাতনির কথা মাহিমা চৌধুরী নাতনির কপালে চুমু দিয়ে বলেন, তুমি ঘুমাওনি কেন নানু? ঘুম আসছে না তো। ঘুমাও নানু, অনেক রাস্তা বাকি। রাফি, তিন্নি আর আদনানের মেয়েটা নানুর কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। অন্যদিকে তিন্নি অনেকটা সময় ধরে পর্যবেক্ষণ করছে আদনানের মেজাজটা মোটেও ঠিক নেই। বিয়ের এত বছরে তিনি কখনো আদনানকে এতটা বিরক্ত দেখেনি। আদনান তিন্নির কথা আদনান গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? কি হবে না, আসলে খুব কি মেজাজ খারাপ তোমার? না তেমন কিছু না। তিন্নি আর কথা বাড়ায় না। আয়ান আর নোহার গাড়িতে। বিয়ের পর থেকে নোহার কোনো কথাই বলেনি, আয়ানও বলেনি। তবে আয়ান নোহার হাতটা ধরে বলে, একটা কথা বল। নোহা আয়ানের দিকে তাকায়। বলুন। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জানেন তো, আমার বোনকে আমি ছোট থেকে চিনি। মা বাবার সম্মানহানি হবে বা মা বাবাকে কেউ দুটো কথা শোনাবে, এমন কোনো কাজ আমার বোন এ পর্যন্ত করেনি। আজ আমার সেই বোন এত বড় একটা কাজ করে বসলো। আমিও দাদা ভাইকে কখনো এমন কাজ করতে দেখিনি। তুমি চিন্তা করো না, আমার ভাইয়া অনেক ভালো দায়িত্ববান একজন মানুষ। দেখ, নিঃসন্দেহে নির্ঝর ভাই একজন যোগ্য পাত্র, কিন্তু তাই বলে এভাবে অনায়ার কিছু বলে নাই। আরও প্রায় 3 ঘন্টা জার্নি শেষ করে তারা পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। বাড়িতে পৌঁছাতে রাত 3টা বাজে। তাই সবাইকে হালকা পাতলা বরণের পর্ব শেষ করে তাদের রুমে নিয়ে আসা হয়। ছায়া এই মুহূর্তে একটা নতুন শাড়ি পরে ফুলে সজ্জিত একটা খাটে বসে আছে। মেজরের রুমটা বড্ড বেশি নিখুঁতভাবে সাজানো, যেন প্রতিটা জিনিস একটা অন্যটা পরিপূরক। দেখে মনে হচ্ছে কোনো দক্ষ হাতে সব কিছু মেনটেন করা হয়। ছায়ার মনটা ভীষণ এক কালো মেঘে ঘিরে আছে। একটুও ভালো লাগা কাজ করছে না তার ভেতরে। বিয়ে নিয়ে কত স্বপ্ন মেয়েদের, তারও কি কম ছিল? অনেক স্বপ্ন ছিল, কিছুই হলো না বাস্তবায়ন। ছায়া চোখ বন্ধ করে ভাবে, এই মানুষটার সাথে 1 থেকে 2 বার দেখা হয়েছে, কখনো সেভাবে কথা বলেনি তার সাথে। আর এখন একটু সময় ব্যবধানে সেই ছায়ার স্বামী। কি অদ্ভুত মানুষের জীবন। কিছুক্ষণ এর মাঝেই নির্ঝর দরজা খুলে ভিতরে আসে। নির্ঝরের পায়ের শব্দ পেয়ে ছায়া ভিতরে ধুকপুক শব্দ কেমন বৃদ্ধি পাচ্ছে। নির্ঝর ক্রমশ ছায়ার দিকে এগিয়ে আসছে, আর ছায়া ভিতরে ভয় জড়তা ছায়াকে আরও চেপে ধরছে। কিছুক্ষণ পর ছায়া নিজের সামনে কারো উপস্থিত টের পায়। হঠাৎ করে নির্ঝর ছায়ার ঘুমটা টেনে সরিয়ে ফেলে। নির্ঝরের এমন কাজ বেশ ভয় পেয়ে যায় ছায়া। চোখ তুলে নির্ঝরের দিকে তাকানোর সাহসটা হারিয়ে ফেলেছে ছায়া। নির্ঝর নিজের হাত দিয়ে ছায়ার থুতনি ধরে উঁচু করায়। ছায়ার চোখে চোখ পড়তে নির্ঝর কোথাও যেন হারিয়ে যায় বারবার। এই চোখগুলো গভীর সমুদ্রের মতো কত কথা বলে নির্ঝরকে। জীবনে কত কথা বুঝেছে, দেখেছে। তবে মেজর নির্ঝর কেন জানি না এই চোখের ভাষা পড়তে পারে না। কষ্ট হয়, মনে হয় লেখাপড়া বোধহয় সব ভুলে গেছে সে। নীরবতা ভেঙে নির্ঝর বলে, যাও ফ্রেশ হয়ে এসো, এসব মেকআপ তুলে ফেলো। আমি মেকআপ করিনি। নির্ঝর এবার নিজের বৃদ্ধা আঙ্গুল ছায়ার ঠোঁট ছুঁয়ে বলে, এখানে তাহলে লাল রঙের এটা কি লেগে আছে? আমি মুখে কিছু দেইনি। তিনি আপু আমার লিপস্টিক লাগিয়ে দিয়েছে।
এখন তুলে ফেলো। ছায়া কিছুই বলে না, টিস্যু দিয়ে লিপস্টিক তুলে ফেলে। নির্ঝর ফ্রেশ হয়ে আসে, এসে খাটের একপাশে শুয়ে পড়ে। ছায়া খুবই ইতস্তত হচ্ছে। সে কি করবে, শুয়ে পড়বে নাকি? কিন্তু লোকটা কেমন অদ্ভুত। ছায়া ভীষণ কান্না পাচ্ছে। কি করবে সে? কি রকম একটা বাজে সিচুয়েশন। ছায়াকে ওভাবে বসে থাকতে দেখে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, যেভাবেই হোক না কেন তুমি আমার স্ত্রী, মানে আর না মানো আমার সাথে তোমাকে এক বিছানা শুতে হবে, তাই চুপচাপ শুয়ে পড়ো। ছায়া এবার এক কোণায় নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। বিছানাটা রাজিকো 4 জনের মতো ভালো করে শোয়া যায়। সেখানে ছায়া এমনভাবে শুয়ে আছে যেন 10 জন শুয়েছে কোনো মতে। নির্ঝরের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। কি অদ্ভুত এই মেয়ে নির্ঝর। এবার এক হাতে ছায়াকে হেঁচকা টান দেয়। নির্ঝর টান খেয়ে ছায়া সোজা তার বুকের সাথে মিশে যায়। ছায়া কিছু বলার আগে নির্ঝর টেবিলের ল্যাম্প অফ করে দেয় আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। ছায়া ছোট থেকেই একটা ফড়িয়া আছে। এটা একটা নেকটোফোরিয়া, যে কারণে অন্ধকার তার ভীষণ ভয় করে। ছায়া নির্ঝরের ভয় বলতে পারছে না লাইট অন করুন, আর অন্ধকারে ভয়ে নির্ঝরের থেকে সরতে পারছে না। নির্ঝর ছায়ার চুলে ঘ্রাণ পেয়ে মাতাল হয়ে গেছে। অনেক দিনে পুরানো ঘুম এসে তার চোখে ভিড় করেছে। ছায়া নির্ঝরের পরনে গেঞ্জিটা খামচে ধরে। নির্ঝর বুঝতে পারে ছায়া তাকে ধরে রেখেছে, তবে কিছু বলে না। মেয়েটা এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি অভিনয় করছিল? অভিনয় করছিল, না হলে লাইট অফ করার সাথে সাথে এভাবে জড়িয়ে ধরে কেউ? কথাগুলো নিজের মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নির্ঝর। তবে ছায়ার প্রচণ্ড ভয় করছে, কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ পরই সে বুঝতে পারে নির্ঝর ঘুমিয়ে গেছে, কিন্তু ছায়া ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। পায়ের কাছে একটা কাঁথা রাখা, সেটা টেনে নেয় ছায়া। হাত পা অবশের মতো করে নিয়ে আসছে। ভয়ে রীতিমতো অবস্থা বেহাল। বারবার মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। ছায়ার সাত পাঁচ না ভেবে নির্ঝরের নিজের দু হাতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া নিজেও ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এই রাত এভাবে কেটে যায়। তিন্নি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে তার মেয়েটা কাঁদছে। মাহিমা, কি হয়েছে? মাম্মি, রাহি পরে ব্যথা পেয়েছে। তিনি দ্রুত মেয়ের কাছে গিয়ে মেয়েকে কুলে তুলে বিছানায় বসিয়ে দেখে আদনান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য, মেয়েটা এত সময় কান্না করছে আর আদনান তার দিকে কোনো খেয়ালই করছে না। এমনটা তো আগে কখনো হয়নি। আদনান, না। তিনি ডাকেও কেন সাড়া নেই? এই আদনান, শুনছ? আদনান এবার পিছনে ফিরে রাফিকে কাঁদতে দেখে দ্রুত ভিতরে আসে। কি হয়েছে আম্মা, কাঁদছ কেন? তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। পরে গিয়ে ব্যথা পেয়েছে, অনেকক্ষণ যাবৎ কাঁদছে। কাল রাতে প্রচুর কষ্ট হয়ে গেছিল, আর রাত করে ঘুমাতে আমার ঘুমটা গাঢ় হয়েছে বলে বুঝতে পারিনি। কিন্তু তুমি তো সজাগ ছিলে, দাঁড়িয়ে ছিলে, মেয়েটার কান্না কেন শুনতে পাওনি?